ষোড়শ অর্থ কমিশন থেকে রাজ্য সরকারের যে অনুদান তা হ্রাস করে দেওয়া হয়েছে, যার প্রভাব সরাসরি সরকারি চাকরি এবং কর্মচারী ডিএ বা অন্যান্য বেনিফিটে পড়বে। পঞ্চদশ বা চতুর্থ অর্থ কমিশনে যেই ভাগ বা যে শেয়ার সেন্ট্রাল থেকে টাকা আসতো, ষোড়শ অর্থ কমিশনে কিন্তু সেই হারে কিন্তু সেন্ট্রাল থেকে টাকা আসবে না। আগের থেকে টাকার যে পার্সেন্টেজ বা করের যে রেশিওটা সেটা রাজ্যের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব ঘাটতি যে টাকাটা বা অনুদানটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রাজস্ব ঘাটতি বাদে কোনো অনুদান দেওয়া হবে না ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট অনুযায়ী। অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট বা যে তথ্যটা উঠে এসে যাচ্ছে তার সরাসরি প্রভাব পড়বে কর্মচারীদের ডিএ বা অন্যান্য বেনিফিটে। পাশাপাশি নতুন চাকরির কিন্তু ধীরে ধীরে কমে আসবে। হয়তো আউটসোর্সিং চাকরির পরিমাণ বৃদ্ধি পাবে, নতুন চাকরির পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমবে। তাছাড়া ফিক্সড পে, 8 পে কমিশন, সর্বশেষ শিক্ষক, অনিয়মিত নিয়মীকরণ, অনেকগুলো ইস্যু কিন্তু সলিউশন নাও হতে পারে, কারণ ষোড়শ অর্থ কমিশন কিন্তু রাজ্য সরকারকে সেই হারে টাকা দেবে না। কেন্দ্রীয় সরকার ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট গ্রহণের এবং প্রকাশের পর ত্রিপুরার জন্য সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে নীরব কোনো শিরোনাম ছাড়াই রাজস্ব ঘাটতি অনুদান বা রেভিনিউ ডেফিসিট গ্যান সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। অথচ ত্রিপুরার মতো রাজ্যে যেখানে নিজস্ব আইনে সবটাই কেন্দ্রীয় সরকার দান দক্ষিণের উপর নির্ভর, সেখানে রাজস্ব ঘাটতি একটি স্বাভাবিক বিষয়। বিজেপি যদি বলেছিল কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে আনবে, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার 8 বছরও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে উঠতে পারেনি। এখনও দিন দিন নির্ভরতা পুরোপুরি রয়ে গেছে। ত্রিপুরার জন্য এই সুযোগ বন্ধ করে দেওয়ার কাগজে কলমে একটা নীতিগত সংস্কার বলেছে অর্থমন্ত্রী সীতারাম, কিন্তু বাস্তবের অভিঘাত পড়বে রাজ্য অর্থনীতি, কর্মচারী, বেকার যুব সমাজের উপর। পঞ্চদশ অর্থ কমিশনের সময় রাজ্যের সূচক ছিল 0.70, ষোড়শ অর্থ কমিশনে তা কমিয়ে 0.6481 করা হয়েছে। সরাসরি 0.067 পয়েন্ট কম দিয়েছে, মানে পার্সেন্টেজ কম দিয়েছে রাজ্যকে। তার উপর যে অনুদান রাজস্ব ঘাটতি সামাল দিত সেটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্তের বাস্তব মূল্য কে দেবে? ত্রিপুরার নিজস্ব কর আদায় ক্ষমতা সীমিত, এ কথা অর্থ কমিশন রিপোর্টে স্বীকার করা হয়েছে। শিল্পবৃত্তি দুর্বল, বড় করদাতা নেই, ভৌগোলিক পরিকাঠামোগত সীমাবদ্ধতা এখানে তীব্র। কেন্দ্রের আর্থিক রিপোর্টে ত্রিপুরা বলা হয়েছে স্ট্রাকচারালি রেভিনিউ উইক স্টেট। প্রশ্ন আছে, এরপরও এমন একটি দুর্বল রাজ্যের থেকে হঠাৎ করে আত্মনির্ভর হয়ে ওঠার প্রত্যাশা কতটা বাস্তবসম্মত? রাজস্ব ঘাটতি অনুদান দেওয়া হতো দুর্বলতার এই বাস্তব স্বীকৃতি হিসাবে। সেটি তুলে নেওয়ার অর্থ এখন রাজ্য সরকার নিজের সীমিত আয় থেকে সব ধরনের ব্যয় মেটাতে হবে। এখন গত 7-8 বছরে সেন্ট্রাল থেকে রাজস্ব ঘাটতি অনুদান হিসাবে টাকা দেওয়া হতো। টাকা দেওয়ার পরও কর্মচারীদের 22% বকেয়া দিয়ে রয়ে গিয়েছে। কর্মচারীদের 7 পে কমিশন ওয়াইজ ফ্রিকোয়েন্ট ফ্যাক্টরটা স্বাভাবিকভাবে পায়নি। এইচারে একটা পার্সেন্টেজ 8% দেওয়া হচ্ছে, এটার বৃদ্ধি পাওয়ার কথা। এমএসিপি ওয়াইজ যে নেক্সট গ্রেডেশন বা নেক্সট লেভেলে ইনক্রিমেন্ট হওয়ার কথা বা প্রমোশন হওয়ার কথা, সেইটা বন্ধ আছে। গ্র্যাজুয়েটির পরিমাণও কর্মচারীরা কম পাচ্ছে। সব কিছু মিলে ফিক্সড পের একটা আলাদা বঞ্চনা আছে, সর্বশ্রেণীয়ত আলাদা বঞ্চনা আছে। পর্যটন কমিশন যখন সেন্ট্রাল থেকে রাজস্ব অনুদান আসতো বা পার্সেন্টেজ অফ করের পার্সেন্টেজটা বেশি পেতো, তখন এইগুলো সমাধান করা সম্ভব হয়নি, কারণ আর্থিক প্রতিকূলতা। কিন্তু এখন দেখা যাচ্ছে এপ্রিল থেকে যে ষোড়শ অর্থ কমিশন রিপোর্ট লাগু হবে, তখন আর্থিক প্রতিকূলতা আরও বেশি বৃদ্ধি পাবে, কারণ রাজ্য সরকারকে রাজস্ব অনুদান বা রাজস্ব ঘাটতি হিসেবে টাকা দেওয়া হবে না। এই রাজস্ব ঘাটতির টাকার উপর কিন্তু কর্মচারীদের দিয়ে বা নতুন চাকরি অনেকটা ডিপেন্ড করতো। তাহলে কর্মচারীদের দিয়ে দিতে গেলে রাজ্য সরকারকে নিজস্ব সোর্স অফ ফান্ড থেকে ম্যাক্সিমাম টাকা বহন করতে হবে। রাজ্য সরকারের সেই ক্যাপাবিলিটি, রাজ্যের সেই অর্থনৈতিক ব্যবস্থা, ভৌগোলিক অবস্থা এত ভালো নয় যে রাজ্য সরকার চাইলেই কর্মচারীদের বকেয়া দিয়ে বা বকেয়া বঞ্চনাগুলি মিটিয়ে দিতে পারতো। পঞ্চদশ অর্থ কমিশনের সময় রাজস্ব ঘাটতি অনুদান দিয়ে বা বেতনের চাপ সামাল দিতে বড় ভূমিকা নিয়েছিল। এই রাজস্ব ঘাটতি অনুদানটি কর্মচারীদের বকেয়া পুরো দিয়ে তো দিতে পারেনি, দিয়ে বা কর্মচারী বেনিফিট দিতে অনেকটা বিরাট বড় অবদান রেখেছিল। সেই অনুদান যদি না থাকে তাহলে অঘোষিতভাবে ডিএ বন্ধ হবে রাজ্যে। ডিএর ব্যবধান, রাজ্য কর্মচারীদের যে ডিএর ব্যবধান আরও বেশি হবে। আমরা যতই আশা করছি ডিএর ব্যবধান দিন দিন কমবে, কিন্তু বাস্তবে যদি সেন্ট্রাল থেকে টাকা কম আসে বা রাজস্ব অনুদান যদি না আসে, তাহলে ডিএর ব্যবধান আরও ফিউচারে বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। একসাথে বন্ধ হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়া, কারণ নতুন নিয়োগ মানে শুধু বেতন নয়, তার সঙ্গে জুড়ে যাবে ডিএ, ভবিষ্যৎ পেনশন, দীর্ঘমেয়াদী আর্থিক দায়। রাজস্ব ঘাটতি অনুদান উঠে গেলে ডাবল ইঞ্জিনের কারণে কিছু প্রতিক্রিয়া প্রকাশ না হলেও নতুন নিয়োগ করা ছাঁকনি বা এসেনশিয়াল পোস্ট অনলি নীতিতে চুক্তিভিত্তিক আউটসোর্সিং দিক কিন্তু ঝোঁক বাড়বে।
ফলে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ যেমন সুপ্রিম কোর্টে যাবে, তেমনি সরাসরি আঘাত আসবে রাজ্যের চাকরি প্রত্যাশী বেকার যুব সমাজের উপর। কারণ রাজস্ব খাতে অনুদান বাতিলের আরেকটি প্রভাব পড়বে ত্রিপুরা উন্নয়ন এই কর্মসূচিতে। ওদের রাজস্ব খাতে মানে অর্থের আর্থিক ফান্ড একটা ক্রাইসিস দেখা দেবে, অর্থাৎ জিআরবিটির জন্য যারা ওয়েট করছিল তারা একটু ওয়েট করতে হবে, হয়তো ভ্যাকেন্সি কিছু কম আসবে। টেটের জন্য যারা পাস করে বসে তাদের হয়তো একটু ওয়েট করতে হবে, ভ্যাকেন্সি অনেকটা কম আসবে, পাস করে হয়তো বসে থাকতে হতে পারে। টিপিএসসি ভ্যাকেন্সি অনেকটা কম আসবে, আউটসোর্সিং চাকরি পরিমাণ দিন দিন বাড়বে। দিন দিন আমরা যে মানে আশা করছি 22% দিয়ে বকেয়া এটা সেটা মিটিয়ে দেওয়া হবে, হয়তো বেকার বকেয়ার পরিমাণ 22 থেকে 25% হতে পারে, সেটা কিন্তু আশঙ্কা করা গেছে। সেটা সত্যি হবে এরকম নয়, কিন্তু যেহেতু টাকার পরিমাণ কমবে বা রাজস্ব ঘাটতির টাকা অনুদানটা সেন্ট্রাল থেকে আসবে না, কিন্তু এই জিনিসগুলি কিন্তু বাস্তবে পরিলক্ষিত হতে পারে বলে সবাই আশঙ্কা করছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এক্সটার্নাল এইডেড প্রকল্পে রাজ্যের অংশ বা ম্যাচিং শেয়ার জোগাড় করা কঠিন হয়ে পড়বে রাজ্যের জন্য। ফলে আগামী দিনে এইসব প্রকল্পে নিয়োজিত কয়েক হাজার কর্মচারী চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যারা কেন্দ্রীয় প্রকল্প অধীনে চাকরি যারা করে তাদের চাকরিচ্যুত বা চাকরি চলে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এতে চালু প্রকল্পের বাস্তবায়নের কাজে ব্যাঘাত ঘটবে। বাস্তবে কাজের পরিসর ছোট করা, নতুন প্রকল্প নিতে রাজ্য সরকার অনীহা শেষ পর্যন্ত খেসার দিতে হবে সাধারণ মানুষ থেকে শুরু করে এই সকল প্রকল্পে কর্মরত কর্মচারীদের। 16 রিপোর্টে রাজ্য সরকার অনুদান বাতিল করে ত্রিপুরাকে বলা হচ্ছে নিজের পায়ে দাঁড়াও। ত্রিপুরাকে বলা হচ্ছে নিজের পায়ে দাঁড়াও। প্রশ্ন হলো, যখন পায়ের নিচের মাটি শক্ত নয় তখন ত্রিপুরার পক্ষে কি আদৌ এটা সম্ভব? আদৌ কি সম্ভব? 16 এই সিদ্ধান্ত কেবল এই আর্থিক সংস্কার নয়, এটি ত্রিপুরা কর্মচারী, যুবক উন্নয়ন ও আকাঙ্ক্ষার উপর এক নীরব চাপ, যেটা রাজ্য সরকার এখনো গ্রহণ করেনি। যদিও রাজ্যে যদি বিরোধী সরকার থাকতো, সেন্ট্রালের যদি সিঙ্গেল ইঞ্জিন সরকার থাকতো, তাহলে হয়তো এতদিন মাঠঘাট গরম হয়ে যেত। কেন্দ্রীয় বঞ্চনা আমাদের অর্থ কমিশনে 10,000 কোটি টাকা কম দেওয়া হচ্ছে, সেই ধরনের গল্প বা বাণিজ্য বা নিউজ কিন্তু এতদিনে পাবলিশ হয়ে যেত। যেহেতু সেন্ট্রাল ও স্টেটের সেম সরকার, তাই সেই ডাবল ইঞ্জিনের সেই যে মানে ত্রুটি বিচ্যুতি, এটা বর্তমান সরকার সেটা অ্যাকসেপ্ট করছে না বা বর্তমান সরকার সেটা মানতে রাজি নয়। বর্তমান সরকার এখনও মানে চাইছে বা এখনও তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করছে যে কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে। কর্মচারীদের বেনিফিটগুলো আছে যেগুলি বঞ্চনার সৃষ্টি হয়েছিল বিগত বামপন সরকার সময় থেকে, সেগুলি ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। মাননীয় অর্থমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার প্রচেষ্টা বা চেষ্টা চালাচ্ছে যে কীভাবে কর্মচারীদের বকেয়া বঞ্চনাগুলো মিটানো যায়, কীভাবে নতুন চাকরির ব্যবস্থা করা যায়, কীভাবে ত্রিপুরার ডেভেলপমেন্ট বা উন্নয়ন করা যায়, এই নিয়ে কর্মচারীদের মাঝে একটা পজিটিভ বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছে মাননীয় অর্থমন্ত্রীও। এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের আর্থিক অবস্থা, কর্মচারীর বঞ্চনা, কর্মচারীর ডিএর ফারাক সব কিছু তুলে ধরা হয়েছে এবং ষোড়শ অর্থ কমিশন সেই হারে রাজ্য সরকারকে টাকা দেবে বা বঞ্চনায় মিটিয়ে দেবে সেই আশ্বাস বা বিশ্বাসটা দিয়েছিল, যার জন্য আমাদের কর্মচারী বা বেকার ভাই বোনদের মাঝে একটা নতুন আশা সৃষ্টি হয়েছে। কিন্তু যখন ষোড়শ অর্থ কমিশন রিপোর্টে যখন পাবলিশ হচ্ছে বা রিপোর্টে যখন বলা হচ্ছে রাজ্যে রাজস্ব অনুদান দেওয়া হবে না, করের পার্সেন্টেজ সেটা কমিয়ে দেওয়া হবে, তখন কিভাবে আমাদের রাজ্যের যে সরকার যে বর্তমানে যে ফ্যাক্টরগুলোতে কর্মচারী বা বেকাররা হত্যা, সেই ফ্যাক্টরগুলার বা সেই বঞ্চনার কীভাবে দূর করবে সেটা সবচেয়ে বড় বিষয়। বর্তমানে হয়তো ফিক্সড পে নিয়ে হাইকোর্টে কেস হয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতেও পারে। ইন ফিউচার আগামী কয়েক মাসের ভিতরে হয়তো এমএসসিবি নিয়েও কেস হতে পারে। এমএসসিবি মানে ত্রিপুরা কর্মচারীরা যে 10 বছর 17-25 বছর পর একটা ইনক্রিমেন্ট দিয়ে নেক্সট গ্রেডেশন বা নেক্সট স্কেলে হাই স্কেলে নিয়ে দেওয়া হয় 2200 থেকে 2400, 2400 থেকে 2800, 2800 থেকে 4200, সেই এমএসসিবি বেনিফিট কিন্তু ত্রিপুরার কর্মচারীরা পাচ্ছেন। হয়তো ইন ফিউচার এমএসসিবি নিয়ে কেস হতে পারে। অর্থাৎ এক এক করে রাজ্যের কর্মচারীরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, যেখানে রাজ্য সরকারের কোষাগার থেকেও টাকা নষ্ট হচ্ছে এবং ইন ফিউচার সর্বশেষ শিক্ষকরাও হয়তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রায় পেতে পারে রেগুলেশন বিষয়ে। ফিক্সড পের কর্মচারীরা যারা সুপ্রিম কোর্টে কেস করবে তারাও হয়তো রেগুলেশন বিষয়ে রায় পেতে পারে। এমএসসিবি নিয়ে কেস হলে এটাও হয়তো এমএসসিবি সংশোধনের বিষয়ে রায় হতে পারে। সব কিছু মিলিয়ে রাজ্য সরকার অনেকটা বর্তমানে চাপে আছে। সেই চাপ থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় অনুদান বা কেন্দ্রের সাহায্য একদম দরকার, কারণ রাজ্যের সেই আর্থিক প্রতিকূলতা, আর্থিক অবস্থা এতটা ভালো নয়। এখন দেখার বিষয়, ষোড়শ অর্থ কমিশনের টাকা এপ্রিল থেকে আসতে শুরু করবে, তখন কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ কি বৃদ্ধিই পায় না হ্রাস পায়? নতুন চাকরির পরিমাণ কি নতুন করে বাড়বে চাকরির মানে বিজ্ঞাপন, নাকি আরও আগে থেকে আরও সংকুচিত হবে? সেটা এখন দেখার বিষয়। আগামী 1 থেকে 2 বছর সময়টা ভেরি এসেন্সিয়াল, কারণ 26-27 এই 2টা বছরের উপর নির্ভর করছে 2028 নির্বাচন বা ইলেকশন। এই 2টা বছর কর্মচারী বেকার সাথে যে উন্নয়নমূলক কাজগুলো করা হবে সেগুলো কিন্তু নির্বাচনে কিন্তু এফেক্ট করবে, নির্বাচনে কিন্তু সেগুলা হাইলাইট হবে। এখন
রাজ্য সরকারের উপর নির্ভর করছে রাজ্য সরকার কোন পথে যায়। আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মন্ত্রিসভা কর্মচারী বেকার স্বার্থে কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা দিশা দেখাবে এবং সবার জন্য মঙ্গলজনক কোনো সিদ্ধান্ত নেবে, যেটা আগামী মন্ত্রিসভা বা বাজেট অধিবেশনে প্রকাশ পাবে। ধন্যবাদ।